নওগাঁ, আত্রাই, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা অচল করে দিতে পারি, আমরা অচল করে দেবো লাল পতাকা দিয়ে। আমাকে ভয় দেখাই তারা প্রতিদিন কয়েক জেলায় কি করবে, আমরা কিন্তু আবার উত্থান করবো, আবার উত্থান করবো। মারে চুতিয়া, গান মারে শয়তান, মুক্তি মারে সাধু বাবা, খুঁজছে ভগবান। তোমরা একটা বিপ্লব করছো 36 দিনের, আমরা 40 বছর রাজনীতি করি। আচ্ছা কর, আমরা বলেছিলাম রাজপথে, ডায়েট হাসিনারা বলছিলাম আপা একটা ছাত্রের গায়ে হাত দিবেন না, সবাই দাঁড়িয়েছে এই বেটাই, কারণ তোরা দাঁড়িয়ে পারছি না, তদবির কম করে দিত। তখন 25 দিন আন্দোলন করে তোরা বাড়ি পাইছস, নারী পাইছস, টাকা করি পাইছস, তারপরে কি করছস, কেউ কেউ এমপি হইছস, তারপরে বউ আর টাকাগুলো ফরে পাইছিস, ভবন করে খাইছিস। এই যে তোরা বউ বিয়ে করলি, আমরা তোরা জাতির গর্ব, বিপ্লবী নেতা, এমপি, বউটা কি আমরা দেখার হক নেই? তুই বিয়ে করার পরে বউ করে প্যাকেট করে ফেলছিস, দেখাইতে পারছিস না। বিয়ে করছেন তো আপনি কনফার্ম হলেন কিভাবে? মেয়েকে বিয়ে করছেন আর ছেলেকে বিয়ে করছে আপনি কিভাবে বললেন? এইটাই তো আমি বলছি যে তোরা কি সমকামীরে বিয়ে করলি না? না না, এই কথাটার ভিতরে জ্ঞানীর জন্য অনেক ইঙ্গিত আছে। কি ইঙ্গিত শুনেন, পুরুষে বিয়ে করুক আর নারী বিয়ে করুক, নারীও করতে পারে, কিন্তু কথা আছে যারা নিজের স্ত্রীকে দেখাতে পারে না, প্যাকেট করে ফেলায়, এরা হলো জঙ্গি, এরা হলো জঙ্গি, এরা হলো সুসাইড স্কোয়াডের লোক, এরা আফগানিস্তান পন্থী। এটা 100% নিশ্চিত যে একটা আপনি যেতে পারে না একজন আন্তর্জাতিক নারীর সাথে। এই কথাটা উঠাইলাম না, এখানে অনেক ইশারা আছে। এই জন্য এই কয়েকজন পোলাপান তো এরা হলো জামাত শিবিরের সুসাইড স্কোয়াডের পোলাপান। তোরা আবার কি করবি, কি কয় প্রতিদিনই বলতেছিস যে আমরাই করবো, কি করবো, বিপ্লব আর একটা করে ফেলবো। আরে বেটা খালির নাম নাইমে দেখ, তখন তো সমস্ত রাজনৈতিক দল চারিদিক থেকে আমরা ছাতার মতন ছিলাম, গুলি খাইছি 1987 সালের 9 নভেম্বর, জেল খাটছি। এই যে বর্তমান এমপি আলমিনু ভাইরাল করছে, রেজাল্ট করেন টানছেন 5 মাস পরে, লেখাপড়া মাঙ্গে চাঙ্গে চাঙ্গে। এই ভয় দেখাইস না বাবা, বর্ডারে লুকাইছস আর টাকাগুলো লুকাইছস, আমি চুপচাপ তোর মতন থাক। আমার নাম্বো কে যদি নাইমে যাস তাহলে কিন্তু খবর আছেই না। কয়জন আছিস তোরা এখন? আর ওই যে ডিপিস্টের কথা আমি আপনাকে বলি, শুনেন, আসিফ মাহমুদ কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা। ওকে যদি বলা হইতো যে তুমি তসবিহ নিয়ে প্রতিদিন 1001 বার আব্বা ডাকবে আমাকে, এগুলো যদি বলতো আমরা ক্ষমতায় থেকে যাবো, তুমিও থেকে যাবে, সবাই আব্বা আব্বা করতে পারি না, আব্বা আব্বা। টিভি স্টেটের খেলা আছে, কিন্তু পাছায় লাঠি দিয়ে বের করা হয়েছে, যখন লাঠি খাইছে তখন বের হয়েছে। টিভি স্টেট আছে, সেই টিভি স্টেট ওরা চিনে না। আমরা বাংলাদেশের সব আমলের ডিপ স্টেট চিনি। শেখ হাসিনার আমলের ডিপ স্টেট অনলাইনে বললাম, আমাকে ডেকে নিয়ে বলছিল এমপি বানাই দি দেন, হাসি দেখি বলতেছে 65 কোটি টাকা। এই আজ কাজ করলাম, আমি নেত্রীর কাছে গেলাম, অনলাইনে বলি কথা ভালো হবে। মতি আপা ছিল, আমাকে ভালোবাসে, উনি না করতেছিল, ওবায়দুল কাদের ছিল, এই আমাদের দিলীপ ভাই ছিল বড়ুয়া। আমি নেত্রীদের বললাম, নেত্রী আমি একটা কথা বলবো, আপনি আমাকে অপছন্দ করবেন জানি, আপনি নির্বাচন দিয়ে দেন, এই 24-এর আগে নির্বাচন দিয়ে দেন, সম্মানের সাথে বিরোধী দলে যান, আর না হলে আপনি অনেক কাজ আছে পাস করবেন। তারপরে তো মতি আপা আমাকে আর কথা বলতেই দেয়নি, বস আমাকে তুই করে বলতো। যাই হোক, ডিপ স্টেট আমরা চিনি, অগ পাছায় লাথি মেরে ইউনুসের সুন্দর লাথি মারছে, তখন বাড়াইছে। 2029 সাল পর্যন্ত থাকার জন্য এই ডক্টর ইউনুস এমন কোন কাজ আছে যে সেটাও করে নাই। আর এখন কি করতেছে ও জানেননি, চোরের মতন প্রেসিডেন্ট হতে চাই, সংসদে যে পাবলিক গ্যালারিতে বসে থাকতেছে। এই বেটা আমার তো প্রেসিডেন্ট দাওয়াত দিছে, তারেক জিয়ার কার্ডে অফিসে নিয়মিত আসে, অফিসে যাই নাই কেন? মানুষ কইব কি যে ওরা সবাই আমরা কইতেছি ফ্যাসিবাদ প্রেসিডেন্ট, আর সালারা যে খাইতেছে, তোরা তো খাইতেছিস। এদিকে ফ্যাসিবাদ বলতেছিস, ওই ডক্টর ইউনুস কত বড় নিচের লোক। তারেক
জিয়ার ওখানে গিয়ে বলতেছে কি 3-4 ঘন্টা লেগে গেল তোমার সাথে দেখা করতে, দাঁড়াই থাকতে ছি 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 ছি। আমি যাই নাই তারেকের কাছে, যাই নাই। 1.5 ঘন্টা দাঁড়িয়ে থেকে আমি কমিউনিটির সামনে তার দেখা করবো, বাউ ছেড়ে দিচ্ছে আমার কেন? যেদিন ইজিলি যাবো হাসিনের কাছে গেছি, উনি রাখবো এইভাবে যাও, কিন্তু আবার বলবো 3 ঘন্টা দাঁড়াইছিলাম, তাহলে আপনি বুঝেন এই লোকটার ব্যক্তিত্ব কোথায়? সে ইচ্ছে করে গেছে যে আমরা ছেড়ে দিছি, বিপিসির সুযোগ সুবিধা চাইছো। আরে বেটা তুই বাপ ডাকছি, আব্বা কইছস, তাই ধরছস, লাঠি খেয়ে বের হয়েছিস, এখন আবার তুই একটা পদ, শেষে কি পদ চাইছিস? কি খবর আমার কাছে আছে, প্রেসিডেন্ট যখন হবে না আমাকে আন্তর্জাতিক দূত বাড়াই দাও। তারেকের কাছে চৌধুরী করতেছিস না এখন, পাসপোর্ট ঘুরতেছিস না তুই এখন, খবর আমাদের কাছে থাকে, ডিপ স্টেশনের খবর থাকে। ওই ডিপ স্টেশন দিয়ে আজকে একটা ডিপ স্টেট কিন্তু বলে দিছি, আর বলবো না। এখনকার ডিপ স্টেট আমি বলে দিতে পারি, নিশ্চিত বলে দিতেছি। আরেকটু পরে বলবেন কিনা, আরেকটু পরে বলবেন ডিপ স্টেট কি, এটা আপনি ব্যাখ্যা করেন। আমি সামনে দিয়ে দেবো, ঠিক আছে? পরিচয়টা দিন। আপনি অফিস থেকে যুক্ত হয়েছেন, সেই জন্য আপনার এই যে বাসায় যাননি, অফিসে বসে কাজ করছেন এখনো, হ্যাঁ, সেজন্য আপনাকে ধন্যবাদ দুলাল ভাই। আমি দর্শক মন্ডলী, আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন, আপনারা কমেন্টস করছেন, আমি দেখাচ্ছি আলোচনা জমবে। আমাদের আজকে হচ্ছে জুলাই ষড়যন্ত্র, রাজনৈতিক ও ব্যক্তি সংঘাত। দুলাল ভাই, নিশ্চয়ই আমি শুরুতে বলেছি যে একটা কেওয়াজ যে তৈরি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে, ব্যক্তিতে যে একটা বিভেদ তৈরি হলো এই গত 18-19 মাসে, এই বিষয়টা আপনি একটু এক্সপ্লেইন করবেন। জুলাই ষড়যন্ত্র আমাকে বা সামার সাহেবকে বলতে হচ্ছে না, তারা নিজেরাই স্বীকার করছেন। সামার সাহেব যেটি বললেন, সর্বশেষ ঘটনাটির কথা বললেন, ওই যেটা পুনা মাছ কি গুড়া মাছ বা কি জানি নাম, অর্বাচিনটা যার নাম বললো, আসিফ, হ্যাঁ, ওই বেয়াদবটা, জঙ্গিটা, ইতরটা, অসভ্যটা, হ্যাঁ, ফকুন্নিরপুটা, তো সে যে কথাটি বলছে, এখন আমি যদি শুরু থেকে বলি, তার যে বাবা, রাজনৈতিক বাবা ইউনূস, সে তো প্রথমেই বলছে যেটা মেটিকুলাস ডিজাইন, তার মধ্যেই তো ষড়যন্ত্রের ব্যাপারটা, তার মধ্যেই তো সংঘাতের ব্যাপারটা, তার মধ্যেই তো এই গোপন ব্যাপারটা, যেটা যে ডিপ স্টেট বলছে, সেটা তো প্রথমেই, শুরুতেই, সূচনাতেই ইউনূস এটা বলেছেন, এবং বিল ক্লিন্টনে বলেছেন, আমেরিকা গিয়ে বলেছেন, তার সঙ্গে ছিল মাস্টার মাইন্ড মাহুজ। তো এটা তো নতুন করে কিছু না, কাজে পুরো ঘটনাটাই এ টু জেড ষড়যন্ত্র, পদে পদে ষড়যন্ত্র কথা যদি বলা যায়, তাহলে তার যে উপদেষ্টা পরিষদে যারা ছিল তারাই কিন্তু বলছে, সাকর সাহেব যে অস্ত্রের কথাটা বলছে, সেটাও তো একটা ষড়যন্ত্র, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং রেজওয়ানা মানে বন পরিবেশ উপদেষ্টা যে কথাটি বলেছেন, হ্যাঁ, এদেরকে রিমান্ডে নিলে কিন্তু সব বেরিয়ে আসবে, এদের রিমান্ডে নেওয়া উচিত, আসিফ বা অন্যান্য যারা উপদেষ্টা ছিল। আর ব্যক্তি সংঘাত যদি আসি, হাসিনার সঙ্গে ইউনূসের ব্যক্তিগত যে বিরোধ, কারণ রাজনৈতিক দূরদর্শিতার বলে কিছু কথা আছে, মানে সেটা দূরদর্শিতার তার অভিজ্ঞতা থেকে হয়, তার কার্যক্রম থেকে হয়, জেনেটিক ভাবে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দূরদর্শিতা ছিল, যার কারণে এত বছর আন্দোলন করার পর আমরা বাংলাদেশ পেয়েছি, তার কন্যা ইউনূসকে চিনেছিলেন হাড়ে হাড়ে, রক্তে রক্তে, মজ্জায় মজ্জায়, এবং সে ইউনূসের সম্পর্কে যে কথাটি বলেছিল যে পদ্মা সেতুতে চুবাবে এবং ডুবাবে, এটির থেকে শুরু করে ইউনূস তার প্রতিশোধ নিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি সামাদ ভাইয়ের মতো এখন গালি আসছে আমার মুখের মধ্যে, সরি, আমি নিয়ন্ত্রণ করলাম। ইউনূস তুই ক্ষতিকর হাসিনার, হাসিনা চেয়ারে আসছে, চেয়ার থেকে সরাও। সারা জীবন কেউ রাজনীতি মানে চেয়ারে থাকে না, ক্ষমতায় থাকে না, ক্ষমতা হস্তান্তর হবে, ক্ষমতার পরিবর্তন হবে, এটি স্বাভাবিক নিয়ম। কিন্তু তুই হারামজাদা, কুলাঙ্গার, হাসিনার উপর প্রতিশোধ নিয়ে তুই কেন মুক্তিযুদ্ধের উপর প্রতিশোধ নিলি? তুই কি কারণে স্বাধীনের উপর প্রতিশোধ নিলি? কি কারণে তুই 32 নম্বর ভাঙলি? কি কারণে তুই মানুষকে কষ্ট দিলি? কি কারণে তুই মুক্তিযোদ্ধাদের উপর প্রতিশোধ নিলি?
এই প্রশ্নের তো কোনো জবাব নেই। তুই যে ষড়যন্ত্র করেছিস এবং ব্যক্তি আক্রোশ থেকে রাজনৈতিক আক্রোশে পরিণত করেছিস এবং দেশকে ধ্বংস করেছিস, মুক্তিযুদ্ধ ধ্বংস করেছিস, তুই যে একটা প্রতিবন্ধী, তোর কথা থেকে বোঝা যায়, তোর কার্যক্রম থেকে বোঝা যায়। যে লোকটি ক্ষমতা গ্রহণের একদিন পরেই কত কোটি 66 কোটি টাকার মৌকুব করে নিয়েছে, একটা দ্বিতীয় দিনে, মানে রাষ্ট্রের কাজ, দেশের কাজ সবকিছু বাদ দিয়ে আগে ব্যক্তি স্বার্থটা করেছে। এবং চলে যাওয়ার আগের দিন অত্যন্ত গোপনে তার নামে যে ভিভিআইপি এটা নিয়েছে, প্রোটোকল নিয়েছে, সেটাও কিন্তু তার যে সে যে কতটা খারাপ লোক এবং ব্যক্তি স্বার্থের জন্য করে, তার প্রতিটা দিন যদি বিশ্লেষণ করা হয়, প্রতিটা দিন যদি চুলচেরা সমালোচনা করা হয়, দেখবেন প্রত্যেকটা জায়গায় তার অপকর্ম, কুকর্ম, তার ষড়যন্ত্রের স্বাক্ষর আছে। ধরা যাক তিনি যে পরিষদ গঠন করেছিলেন, অর্থাৎ তার উপদেষ্টা পরিষদ বা পরিষদের সঙ্গে সব কিন্তু তার কতজন লোক ছিল, পরিবারের কয়জন লোক ছিল, তার গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংকের কতজন লোক ছিল, এটা আমার তো নতুন করে বলা না, এটা পাবলিক জানে, জনগণ জানে যে ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থ সেখানে করেছে। এবং শুধু তাই না, সে যাদেরকে এনে দেশ গড়ার জন্য করে, তারা তো ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্রের ষড়যন্ত্রের সদস্য। করে এই খলিলুর রহমান তারা কোথায় ছিল, কিভাবে ছিল, তাদের ইতিহাস কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, পাবলিক জানে। তারা এতই দেশপ্রেম যে দেশ ছেড়ে চলে গেছে। আবার দেশ, দুলাল ভাই আপনি শেষ করবেন। আমি শেষ করছি। দেশের সংবিধান, দেশের অস্তিত্ব, যেটা দিয়ে দেশ পরিচালিত হয়, আমাদের পবিত্র বলে আমরা, পবিত্র সংবিধান, সেই সংবিধানকে তারা পাল্টে দেওয়ার জন্য ভাড়া করে বিদেশিদের এনে বসিয়েছে। সেটা কি ষড়যন্ত্র নয়? যে আমাদের শিরোনাম যেটা, আজকে শিরোনাম যেটা, তো ষড়যন্ত্র তো প্রতিটা পদক্ষেপে দেখি, প্রতিটা কার্যক্রমে দেখি, প্রতিটা সেশনে দেখি সে কতটা ষড়যন্ত্রের মাধ্যমে কাজ করেছেন, যে রাষ্ট্রপতিকে ডিঙিয়ে সে কাজ করেছে, কিন্তু রাষ্ট্রপতি কোনো কিছু জানায়নি। তো যাই হোক, আমি পরে হয়তো আবার বলবো। জি জি, প্লিজ, অনেক ধন্যবাদ। আক্তার জামান তিনি বলছেন ইউনূস ইচ্ছাকৃতভাবে সব করেছে। ইসমাইল ভাই, আল্লাহর কসম, বাংলাদেশ আর বাংলাদেশের জনগণ নাও শেখ হাসিনা, আর আচ্ছা ঠিক আছে, মানে শেখ হাসিনাকে চাচ্ছেন হয়তো এরকম। জি ধন্যবাদ। আমি সামাদ ভাইয়ের কাছে এখন যাব। সামাদ ভাই, কমরেড সামাদ, তিনি অফিসে আছেন, হয়তো ক্ষুধার্ত আছেন, আপনি খেয়ে শেষ করেন, আমি একটু তাহলে কমেন্টস করতে থাকি। জি জি, আমাদের এই যে দর্শক মন্ডলী ইটালি থেকে আমাদের রফিকুল আলম দুলাল, তিনি বলছেন যে সকল ষড়যন্ত্রের মহানায়ক জিয়াউর রহমানের উত্তরসূরি নব্য রাজাকার হযরত তারেক রহমান। আচ্ছা, যে কি তিনি একটু অন্যভাবে বলছেন যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ, শেখ হাসিনা আসবে ইনশাল্লাহ, ধন্যবাদ। জি সামাদ সাহেব, আমরা ওই যে দুলাল ভাই যে কথাটি বললো যে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দেবো, শেখ হাসিনা বলেছিলেন, এই কথার কিন্তু আমরাও সমালোচনা করেছি যে একজন প্রাইম মিনিস্টার এইভাবে কথা বলেন, এটা কি ঠিক হয়েছে? কিন্তু আজকে আমিও এটার সমালোচনা করেছি, ভিডিও করেছি একটা, যে এইভাবে কথা বললেন কেন। কিন্তু এখন মনে হচ্ছে তো আরো অন্য কিছু বলা উচিত ছিল, যে আছাড় দিয়ে ফেলে দেবে এরকম কথা, এরকম বাটপার, এরকম প্রতারক, এরকম নৃশংস, এরকম বর্বর, এরকম ক্যারেক্টারলেস, এরকম পার্সলেস, গার্ডসলেস একটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, নিজেকে নিজে নোবেল বিজয়ী ঘোষণা করেছেন। জি, সামাদ ভাইয়ের কাছে এখন যাবো। সামাদ ভাই, আপনি যে কথাটি বলতে চেয়েছেন, যে ওই যে ডিপ স্টেটের কথাটা, আপনি প্লিজ একটু এক্সপ্লেইন করেন। শোনেন, একজন রিক্সা চালক, ভ্যান চালক বা শ্রমিকের যতটুকু পেস্টিজ জ্ঞান আছে, এই লাক্ষণ ইউনূসের নাই। এই দুইটা ঘটনাই দেখেন, 3.5 ঘন্টা লাইনে থেকে তারেকের সাথে দেখা করছে, আর ওই সংসদে যে বৈশাখ থাকে একটা কিছু পদের জন্য, তাহলে বুঝে নেবার এই লোকটা কে। শেখ হাসিনা তারে খালি চিনে না, তারে মনে করতে একটা শিয়াল। এই যে গোলাম মাওলা রনিরে ধরে আমাদের বামপন্থীরও একজনে ধরছিল, ইউনূসে বহুত লোকের মাধ্যমে ধরে আটক করতে চাইছিল, এবং যে দাঁড়িয়ে থাকছে, কিন্তু শেখ হাসিনা অনেক শিয়াল কুত্তার মতোই মনে করছে, এবং মনে করা ঠিক আছে। কিন্তু এখন কথা হলো কি, ইউনূস এত বড় বিশাল ক্ষমতা, শেখ হাসিনাকে উঠে যে ডিপ স্টেট ভাইয়া শেষ করলো। ডক্টর ইউনূসের একটা বালের ক্ষমতা নেই, ঘটনাটা বলি।
আরে ভাই 17 বছর শেখ হাসিনা একলা রাষ্ট্র চালাইছে প্রশাসনের উপর ভর করে। আপনি দেখেন এখন আওয়ামী লীগের একজন নেতা 50 জন আওয়ামী লীগের এমপি যদি বিদেশ থেকে অনলাইনে অ্যাক্টিভ থাকতো, আরো একটা না দুটা বিপ্লব হয়ে যেত বাংলাদেশে। এত আওয়ামী লীগ আর এই বামপন্থী বিভিন্ন লক্ষিত এই জঙ্গিদের উপরে হবে ঠিক হয়ে গেছে। তারা মনে হইতেছে কি পরক্রিয়া করে ধরা পড়ছে, আত্মগোপনে গেছে সব। পিনাকি আর ইলিয়াসে সারা বাংলাদেশ লুটপাট করে ফেলছে। কোথায় আপনাদের নেতারা? কই আওয়ামী লীগের কি সেই নেতারা আর আছে? এই তো অপদার্থ একলা শেখ হাসিনা ছাড়া বিকল্প দাও। শেখ হাসিনা 1,17 বছর বাপের বেটির মতন আমি ঘোষণা দিলাম, পৃথিবীতে যে কয়েকজন রাষ্ট্রনায়ক আছে তার মধ্যে শেখ হাসিনা একজন। একটা নেতা নাই, 12 কোটি শেষ। তারপরে বলি ডিপিস্টার 2041 মহান নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে এইটা বলা ছাড়া তারা কিছু করছে দেশে? জনগণ ছিল এটা ইউজ করে নাই, করছে কি আমি বলি আপনার। আরে ভাই একই জিনিস বারবার খাইতে ভালো লাগে না। তিনবার ছিল জনগণ, বন্ধু হোক শত্রু হোক, কেউ কেউ মানে মেরে ফেলতে চাই নাই, কিন্তু আওয়ামী লীগের পাশে একটা দল দেখান ছিল না কেউ। ওদের পরিণতি এটা হইতো, এখন নাহলে 6 মাস পর হইতো, 1 বছর পর হইতো। বাংলাদেশের জন্য এত দীর্ঘ টাইম চলে না। তবে অত্যন্ত দক্ষতার সাথে সাহসের সাথে হাসিনা 17 বছর একবার নিয়ে গেছে। ইউনুস কামটা করছে কি তাই? সারা দেশ 24 নির্বাচনের পরে আমরা তো ফিল্ডে ছিলাম, উত্তপ্ত নেতারা কান্ত যে আমরা কি জীবদ্দশায় শেখ হাসিনার পতন দেখে দিতে পারবো না। কাঁদছে রীতিমতো, তোমরা কি কিছু করতে পারবা না? মানে একটা হয়ে উঠে গেল, যত উন্নয়ন করবো ভাই 17 বছর হয়ে গেছে, কথা বুঝছে। তখন এই যে সারা দেশের মানুষ কেউ মনো কেউ ওপেনে বিপক্ষে শেখ হাসিনার কাছে, তখন ওই আমেরিকা চেকেছে কি তারা দেখতেছে যে দেশে গণতন্ত্র নাই, বলছে আমার এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবো, নাহলে এখানে একটা ই দাও, আমি সেনাঘাটি দাও। শেখ হাসিনা বললো কি আমি এই 20 ঘন্টা পার হয়ে আমেরিকা যাবো না। এই কথাটা পৃথিবীতে আর কয়জন রাষ্ট্র নেই বলতে পারবো? শেখ হাসিনা ধরে নিয়ে যাওয়ার উপরে প্ল্যান ছিল, কিন্তু ধরা লাগে নাই, ভারতের কারণে পারে নাই। আর মাদুরের মতো নিয়ে যাওয়ার কথা ছিল আমেরিকার বিরুদ্ধে। এই কথা বললে আবার চেয়ারে থাকি কি বাংলাদেশের প্রাইভেট বলছে যে আমি কিছুই দেবো না, আমি দেখ দিয়ে আমেরিকার নাকের প্রোগ্রাম দেওয়া ফ্রান্সে গেছে, আমি এখান থেকে অস্ত্র শেখ হাসিনাকে খাওয়ার জন্য চারিদিক থেকে। আচ্ছা এই সময় একটা বিশ্বাসঘাতক খুঁজতে থাকতাম বিবিসিতে, তখন তো তারা পেয়ে গেল ওহো বাংলাদেশে তো এক বিশ্বাসঘাতক আছে, এর সামনে বড় এই দায়িত্বটা সে পাইল। $49 মিলিয়ন তার মাধ্যমে আসলো, এই সুযোগ করে দিছে, আমরা হাসিনা করে দিছে পাইছে সারা বিশ্ব। মানে ওই ডিপ স্টেট বুঝেন না, আমেরিকার ডিপ স্টেট চ্যালেঞ্জ করছে শেখ হাসিনা। তখন আমরা বুঝছি, আমরা বুঝাচ্ছি যে শেখ হাসিনা পারতেছে না, ভারত রক্ষা করতে পারবে না। কেন বলি ভাই, আমাদের তুমি আমেরিকান দূতাবাস ডাকে, সত্য কথা বলি, ভারত দূতাবাস ডাকে, অনেক দূতাবাস ডাকে, অনেক কিছু বলে যে ভাই তুমি স্টোর করেন না, এটা প্রপোজাল দিলাম। আবার এখানে অনেক লোকের দেখিও ভারতের দূতাবাসে এত বড় বড় দায়ী যুগবার লোক পেমেন্ট নিয়ে আসে, যে আমার লোক দেখা হয়েছে, কাজ করবো একদিন আরেকদিন করবো ডকুমেন্টস। আচ্ছা আমেরিকান দূতাবাসে যে আমরা যাই দেখতে হয়, আমাকে দাওয়াত দিতে যাই, কুলের কথা সবই জানি। এটা বলছে শেখ হাসিনার পতনটা ওই জায়গাতে হয়েছে শুনেন। আর একজন মির্জাফর খুঁজতেছিল, এর পায়ে $49 মিলিয়ন দিছে। তারপরে খেলাটা শুনেন, ডক্টর ইউনূস স্নাইপার ব্যবস্থা করছে, পাকিস্তান থেকে অস্ত্রের ব্যবস্থা করছে, দেশ থেকে চলে গেছে। এই যে গণহত্যাটা হয়েছে প্রশ্ন আসে না, পুলিশের হাতেও কিছু লোক মারা গেছে, এটা শেখ হাসিনা হত্যা করছে বা পুলিশে করছে ধরে নাও। পুলিশের হাতে কিছু উইন্ডেড হয়েছে, কিছু মারা গেছে, কিন্তু আমরা নিচুকে যে স্নাইপার গুলো দেখলাম সেখানে আমি একটু প্রতিবাদ আইন এই জন্য বলে যে 3টি ব্যাপার আছে, যে যদি তারা রাষ্ট্রদ্রোহী কাজ করে, যদি আত্মরক্ষা করতে হয় তখন তারা গুলি করতে পারে। এটা তো সারা পৃথিবী জুড়ে পুলিশের একটা রাইট, অধিকার। বলুন ভাই, আপনার কাছে আছে 3 আমার কাছে আছে হলো স্নাইপার।
কেন আইন কি আছে? আপনাকে মেরে ফেললাম আমি, আমার পিছনে আছে আমেরিকা, আছে ডলার, এখানে বৈধ অবৈধ কি একটা দেশের এইভাবে ই করাতে, এটা তো সম্পূর্ণই রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহী কি আছে? তো প্রকাশ্য আমার শক্তি আছে, ধরে নিয়ে গেছে, এটা করছে আমেরিকা। $49 মিলিয়ন আসছে, ডকুমেন্টস আছে। এখন আমি কথাটা বলতে দেব নাই, এমনি কিছু নেই ভাই। আপনি 17 বছর ধরে ক্ষমতায় আছেন, দেশের জনগণ ধরেন আপনার পতন চাই নাই বা মারতে চাই নাই, কিন্তু তারা বিরোধ আপনাকে সাহায্য করে নাই। এই সুযোগটা কাজে লাগিয়েছেন ডিপ স্টেট, আর একজন মির্জাপুর খুঁজতেছিল, তাকে পাইছে। এই হলো সে শক্তিশালী। এবার তো আমরা তো নিজে স্নাইপার গুলা দিয়ে ফিল্ডে থেকে দেখলাম গণহত্যা, মূল গণহত্যা ফ্রান্সে বসে 3 দিন চালিয়েছে ডক্টর ইউনূস, 3 দিন। আচ্ছা, তারপরে এই যে পুলিশ যত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ওই 3 দিনে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ওকে বারবার ফোন দিচ্ছে ছেলে, আসো, বলছে আগে ক্লিয়ার করো, আগে রাস্তা ক্লিয়ার করো। কি ক্লিয়ার করবে? যেন সে ক্ষমতায় গেলে আর নামতে না হয়, ক্লিয়ার করো। কি ক্লিয়ার করো? এটা হলো সব থানা করো, উৎসব মারো। আমেরিকার একেবারে শীর্ষ যারা আছে কেন্দ্রীয় কমিটি, থানা, জেলা পর্যায়ে ক্লিয়ার করো, ক্লিয়ার করো। ভাগ্য ভালো, অন্যরকম ইতিহাস হতে পারে। তাই 450 আওয়ামী লীগ নেতাকে এই সেনাপ্রধান আশ্রয় না দিলে, এটা তো ক্লিয়ার করতে বলছে বারবার ইউনূস, তাহলে আমি আমু না। ওই 3 দিনই তো সব পুলিশকে হত্যা করেছে। তারপরে সে দেশে আসলো 8 তারিখ পরে, এই 3 দিন সে সেখানে স্যাটেলাইটের মাধ্যমে লিস্ট পাঠাইছে বারবার, ক্লিয়ার করো, যাতে আমরা ক্ষমতায় কোনো বাধা বিঘ্ন না হয়। তোমাকে নিয়েই তো আমি আগামী 10-20 বছর থাকবো, আমি মনে গেলে তুমি চালাইবে, ক্লিয়ার করো সব। এই গণহত্যাটা সে ফ্রান্সে বসে চালাইছে। শেখ হাসিনার পুলিশ যে মারে নাই এটা বলছি না আমি, পুলিশেরা তো মারা গেছে, কিন্তু বেশিরভাগ এবং এই যে এতগুলো থানা লোক, এটা খুব পরিকল্পিত এবং পুলিশ হত্যার পরিকল্পিত। এখানে যেমন লাশগুলো পড়ছে, হাদিকেও তো হত্যা করছে না কেন? হাদির আগে হাদিকে হত্যা করে হাদির জানাজার জন্য 32 কোটি টাকা ব্যয় করছে। জানা যায় সারা বাংলাদেশ থেকে লোক হয় না, এগুলো কাজ হচ্ছে এখন। 32 কোটি টাকা ব্যয় করে এই লোক জড়ো করছিল। তারা হইচই করে যমুনায় আইব, ইউনূসের কলার ধরে নিয়ে এসে খারাপ হয়েছে, সব ঠিক ছিল, কলার ধরে নিয়ে এসে ওই ইয়েতে দাঁড় করাইব, বিপ্লবী সরকার প্ল্যান ছিল 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 বিএনপির লোকের সাথে আলাপ করে পাইবেন। আরে 4 ঘন্টা বৈঠক করছে বিএনপির সাথে সেনাপ্রধান, সে একমত হয়েছে এটা হতে দেওয়া যাবে না কোনভাবে। আমার দেশের মাহমুদুর রহমান নেতৃত্ব দিচ্ছিল এটার, আরো সব পিছনে ছিল, কিন্তু এই যে হাদিরে তো সে হত্যা করছে ক্ষমতা থাকার জন্য, দীর্ঘায়িত করার জন্য। এখন তো হাদির এই আসামি ধরা পড়ছে, এখন আরো চুপ হয়ে গেছে। ওই সংসদে বলে না কেন যে হাদির বিচার চাই, আমরা বিচার চাই, তার কাছে যাবে লাস্ট দাবার মুঠি হিসেবে ছেলেটাকে মারিয়া দিবে। তাহলে এখন ভাই রে ভাই, তোমাকে পিটাইছে, মামাতে মারছে, ওরে ভাই ইউনূস কোনো কি? আমি তো খালি নির্বাচনের জন্য ক্ষমতায় আসি নাই, বাইশের বাচ্চা চোর কয় কি আইসা বুঝেছে? আমি তো খালি, আমি যা বলবো শুনতে হবে, আমি তো খালি নির্বাচনের জন্য আসি নাই। ভাই আমাদের দেশে একটা হট্টগোল হয়েছে আপদকালীন সময়, যে কোনো একটা তাল গাছ এখানে দাঁড়াইয়া 2-3 মাস পার করে দিয়ে নির্বাচন দিয়ে দেশটা শান্তি চাইবো, যারা জনগণ ভোট দিবেছে। ওর বাপের দেশ, আরে সালার বেটা সারা তো কি তোর অবদান কি দেশ করতে গেলি তুই? তোর কাজটাই তো এখানে আইসা তুই নির্বাচন দিবি, 3 মাসের জায়গায় 6 মাস। বাবা তুই চলে যাবি, মা গো মা বলতেছে রিসেন্ট বাটনে চাপ দিয়ে দিছে, 72 71 শেষ, এখন 24। আমরা হতবাক হয়ে গেলাম। 39 বছর রাজনীতি করি, আর এই যে বাপের যে সম্পত্তি পেয়েছি সেটি বেঁচে রাজনীতি দিয়ে দিচ্ছি, সব ওই নির্বাচন করি আর রাজনীতি করি, সব দিয়ে দিচ্ছি। আমার ভাইরা কোটি সব ব্যারিস্টার, এমপি নির্বাচন করে, আমার ভালো কিছু নেই, জেল খাচ্ছি, গুলি খাচ্ছি, কি বাঞ্চতে ভাই। তারপরেই সে এই যে সব রাজনীতিবিদ গুলার
নাকে ওই দেখেন না মোষ বা গরুকে ঘুরানোর জন্য নাকের মধ্যে সুতা বেঁধে দেয়। আমি একদিন বলছিলাম ইয়ারে ওই যে কি সালাউদ্দিন ভাইকে, সালাউদ্দিন ভাই আপনাদের কি লজ্জা শরম নাই? আমি তো যাইনি, একদিন গেছি, লজ্জা শরম নাই ভাই? হয় তোমার চাইতে আমরা তুমি করে মনে হয় এক মুঠ চাইলে তো বেশি খাইছি, খাইছি কিনা তুমি এটা স্বীকার করো কি নাই? হ্যাঁ ভাই খাইছেন, তাইলে কোন প্রশ্ন করতে পারবো না, খালি দেখো তুমি যাও না যেও না। ভাই রে ভাই, বিএনপির লোকরা রাইতে এসে কান্দে আর উনি যখন ডাকে তখনই যান। এই যে রীতিমতো ধমকাইতেছে রিয়াজ, ওইটা দেখে আমি যাই নাই, অমুক তমুক শৃঙ্খলা বড় ধমকাইতেছে। ঠিক আছে দেন, গণভোট দেন, কিন্তু দয়া করে ওই যে একদিনে যদি দেন ভোটটা ভালো হয়, মানে গণভোট দেন একদিনে দেন। তারপর কি এই সংস্কারের খেলা 18 মাস। তারপরে আমি বিএনপি সালাম ভাইকে বললাম, ভাই আপনাকে ক্ষমতা যাইতেই হবে, আপনার বিক্রি করেন টাকা কি বাণিজ্য তো রাখেন ভাই, কোন রকম নির্বাচন কথা শেষ করতে দেন। উনি যা করছে মিয়া, বিএনপি সহ সব রাজনৈতিক দল কাঁদছে, কিছু করার নেই, সবই দেখতেছে যে উনি নির্বাচন দেবেন না। তখন মানে 18 বছর কি এটা শেষ হইতো নাকি? অনেক লম্বা টাইম তার, আর কিছু লোককে দাওয়াতের সামনে রাখতো, সেই লোকগুলোর চিনি স্যার 20 বছর, স্যার 25 বছর থাকবেন, স্যার 5 বছর, স্যার এই লোকগুলোর টাকা দিয়ে নিয়ে যে সামনে রাখ, সারা বেটা সারা লাভ করতে যাইতে যে এখন যে কথাটা বলছে আমি শেষ করে চলে আমাদের বলছিল অনেক সুযোগ সুবিধা দেবো, 29 পর্যন্ত থাকবো। আরে মাদারি আমরা কোথায় ছিলাম? একদম শেষ পর্যন্ত ইউনুস রে এমন থ্রেট করছে একটা জায়গা থেকে, নাম বলবো না, পরে বলবো আরো দুই প্রাণ জায়গা, বলছে বহুত দেখাইছেন এন্ড স্টপ, কোন দাবি সেমিকরণ হবে না। ওই দিনই আমরা খবর হয়ে গেল আমাদের এই রাজনীতি পাড়াই, এই যে সালারটা গেছে, এবার উপায় নেই তার, মানে কাঁপায় শুরু হয়ে গেছে, তখন সব পদত্যাগ করা শুরু করছে, এই যে নির্বাচনটা করলো। তবে এই ধমকটা কিন্তু বিদেশ থেকে আসছে, বললো বিদেশ থেকে আসছে, এবং এই চিঠি সহ আমাদের সেনাপ্রধান পড়ে শুনাইছে এবং বলছে যে স্যার সমঝে আপনি যা বলবেন আমি করবো, কিন্তু আমার শক্তি সামর্থ্য কতটুকু স্যার আপনি জানেন, এই বলে। তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে নির্বাচনটা দিলাম, আর ছাত্র বাতলের বলে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। তারপরে নির্বাচনে অনেক খেলা খেলছে, জাতির দুর্ভাগ্য আর আওয়ামী লীগের ভুলে এরকম একটা বাইর চোখের বাচ্চা আমাকে নাকের দড়ি দিয়ে ঘুরে এলো 18টা মাস সারা। আর কিছু ধন্যবাদ। জি 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 সামাদ ভাই, দুইটা কথা নিলাম। দর্শক মন্ডলী, আমাকে একজনে বলছে যে বক্তব্যের মধ্যে থামাবেন না, ভালোই বলেছেন, ঠিকই আছে। হ্যাঁ, সামাদ ভাই কমপ্লিট করলে এই যে বক্তব্যের মধ্যে বাধা দেবেন না। জি জি ধন্যবাদ বাবারে, সামাদ ভাই কমপ্লিট করাটা আমি এখন বলছি। জি আমি এখন দর্শক মন্ডলী আপনারা আমি ঘোষণা দিলাম ভাই, আমি একটা ঘোষণা দিব, একটা ঘোষণা দিলাম, দেন ভাই মাস যদি তাহলে চুপ থাকে এর পরের স্টেপে বলি, ভাইকে দেন পরের স্টেপে আমি লিখে রাখি। বলেন। জি আমি এবার দুলাল ভাইয়ের কাছে আসবো। জি সেটা সামাদ ভাই যেটা বললেন, যে এটা কিন্তু আমি আগে শুনি নাই, যে ইউনুস কিন্তু ওই যে আমরা যে বলি না 3 দিন রাষ্ট্রে কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না বা কোনো প্রধান ছিলেন না দেশে, সামাদ ভাই বললেন যে ওই 3 দিন ইউনুস কিন্তু ফ্রান্সে বসে দেশ চালিয়েছে। তোমরা ক্লিয়ার করো, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। আপনি জি এই কথার উপরে একটু বলবেন, এইটা তো মানে এটা কিন্তু আমরা ভাবি না, আসলে তো ওই 3 দিনেই তো বাংলাদেশে পুলিশ হত্যা, মানুষ হত্যা, ধ্বংস লীলা সব ইউনুসের ফ্রান্স স্যাটেলাইটের মাধ্যমে, ইলন মাস্কের স্যাটেলাইট দিয়ে দেখেছে। হ্যাঁ, তো সেই কথাটি আপনি একটু এক্সপ্লেইন করবেন, এই কথাটা একটু বলেন তো, এটা খুব 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 মানে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। জি আমি যে বলে ফেললাম আমার জেল হতে পারে না, ডকুমেন্টস নিবেন, এসবিডিবি সিআইডি এনে সে নিবেন, ডকুমেন্টস না নিয়ে কথা বলছি না তো, বলেন জি নিবেন আপনি জাস্ট মাথার উপরটা একটু গ্যাপটা কমিয়ে দেন, মাথার উপরে গ্যাপ পড়ে গেছে, আমাদের মুখের উপর কমেন্টস গুলো পড়ে। জি জি দুলাল ভাই ঠিক আছেন, দুলাল ভাই ঠিক আছেন, এবার ঠিক আছে। জি দুলাল ভাই বলেন। আচ্ছা, আমি পয়েন্টে কথা বলি। প্রথম কথা হচ্ছিল যে
ইউনূস সাহেবের বিষয়ে আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। ইউনূস যে দেখা যাচ্ছে কি না না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ঐতিহাসিক ছবি। হুম 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 এই ছবিটা যে সে যে একা পুরস্কার পায়নি, এটা আপনারা সবাই দেখেছেন, ভিডিও দেখেছেন, এবং নোবেল পুরস্কারের যে মূল অনুষ্ঠান সে দেখেছেন। এই ভদ্রমহিলা তাসমিমা বেগম এখন কোথায়? তাসলিমা বেগম নাই, সে নিখোঁজ। হ্যাঁ, নিখোঁজ। এবং পুরস্কার তো সে একা পায়নি, যৌথভাবে পেয়েছে। একটা অসৎ লোক একটা লোককে যে সরিয়ে আমি আরেকটা ছবি দেখাই, এই ছবিগুলো দেখলে একটা লোকের আচার ক্লিয়ার হচ্ছে না। ওই যে জাপানে 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 এই যে দাঁড়ানো ভঙ্গি, আমি ক্লিয়ার করতে পারছি না। জি, আচ্ছা ঠিক আছে। তুমি যে ছবিটা দিচ্ছ এই ছবিটা নিয়ে কালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছে যে গ্রাফিতি বানাইছে এই ভুয়া কাকের ট্যাং, বগের ট্যাং, হ্যাঁ, এগুলো দিয়ে, এবং বিভিন্ন দেশে যায় এগুলো উপস্থাপনা করে, এবং সাথে ওই বান্ধবীটা নিয়ে যায়, ওই গার্লফ্রেন্ড কি জানি নাম, সামাদ ভাই বলতে পারবেন, ওই যে লামিমা না কি জানি, হ্যাঁ, লামিয়া মুর্শেদ। হ্যাঁ, ওর সব জায়গায় নিয়ে যায়। গতকাল তার কোথাও রাষ্ট্রদূত হওয়ার একটা ব্যাপার ছিল, সেটা বোধহয় ক্যান্সেল হয়ে গেছে। তো আমি যে প্রশ্ন লামিয়া মুর্শেদ সাথে তার সাথে রয়ে গেছে, তার একটা মানে ছায়া সঙ্গী বলে, সঙ্গী বলে, যা মানে বিছনার সঙ্গী যাই বলেন। তো ইউনূস যে কথাটি করেছেন, শুরু থেকে যদি বলি, একটা মানুষ যখন বড় হয়ে ওঠে। অবজেকশন অবজেকশন করতে একটা সেকেন্ড বাধা দিব আমি, প্লিজ। ওই যে বললেন বিছনার সঙ্গী, না না না, এটা না। উনি হলেন সমকামী, উনি কোনো নারীর সাথে মেলামেশা করেন না। এবার বলেন আপনি। আচ্ছা 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 আচ্ছা। ও, এখন আমি যেটা বলতেছিলাম যে একটা মানুষ একটা শৈশব থেকে বড় হয়ে ওঠার মধ্যেই নানাভাবে তার ভেতরে এই তৈরি হয়, কি বলে আপনার এই প্রস্তুতি হয়, বড় হওয়ার প্রস্তুতি হয়। ইউনূস যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে তার জীবনের স্তরে অসততার দৃষ্টান্ত রেখেছেন। সেটি হচ্ছে স্কুল জীবনে আরেকজনের ম্যাগাজিন চুরি করতো, নাম কেটে, এটা আপনারা সবাই দেখেছেন। সেখান থেকে তার অসততা শুরু। তারপর শেষ দেখেন একটা মানুষ কতটা হীন, মানে কতটা, মানে কি বলবো, খারাপ ভাষা আমি বলতে চাই না, তারপরে এসে যায় যে উনি যে তথ্যটা 3 ঘন্টা দাঁড়িয়ে তোকে দেখা করতে হবে, তার এটা দেখুন। এবং যে শৈশব থেকে শুরু করেছিল, পরবর্তীতে বাস্তব জীবনে নোবেল পুরস্কারটা 2 জনে পেয়েছে, যৌথভাবে পেয়েছে, সেখানে তুই একক ক্রেডিট নিচ্ছিস। এই যে যে গোপন করা, এগুলো তো সবই গোপন করেছে। কাজে এই লোকটা কি করে সৎ হবে? একজন মানুষের যখন রাষ্ট্রপ্রধান হবে তার সততা দরকার। হ্যাঁ, সে কাজটা আমরা সমালোচনা করি। শেখ হাসিনার সারা জীবন সে রাজনীতি করেছে, তার বাবার একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, সে প্রধানমন্ত্রী ছিলেন, তার কতটুকু স্বর্ণ আছে, এটা আর কি পেয়েছিস? এবং তাকে যে খাটো করা, সে তো বাড়িটা পর্যন্ত দিয়েছে, 32 নম্বর বাড়ি সে রাখতে পারতো, তার তো ওটা বাপের বাড়ি, কিন্তু সে জনগণকে দিয়েছে। এবং সামার সাহেব যে কথাটি বললেন, সে কথা আমি বলতে চাই, এক পিনাকির মতো একটা ধূর্ত লোক, একটা জঙ্গি, একটা হিন্দু, সে ফ্রান্সে বসে এত কিছু করলো। আওয়ামী লীগের 50 জন মন্ত্রী, 300 জন নেতা ছিল না, এমপি, তারা কি করেছে? তারা কি কোথাও থেকে এরকম একটি প্রোগ্রাম নিয়মিত করতে পারতো না? এই যে প্রোগ্রামটা আমরা করি, এখানে আমরা অনেক কথা বলি, যে সামার সাহেব আজকে যে তথ্য দিলেন 3 দিনের স্লট কি হয়েছে, আমরা অনেক বিষয় নিয়ে টপিক আলোচনা করি। হ্যাঁ, আমি বাইরে আছি, ইসমাইল বাইরে আছে, কিন্তু সামার সাহেব ভিতরে বসে তো সংগ্রাম করছেন, কথা বলছেন, গালিগালাজ পাচ্ছেন, তিনি সত্যটা তুলে ধরছেন, তিনি মব বাহিনীর বিরুদ্ধে বলছেন, যেখানে পুড়ে মারানো হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলছেন। তাকে তো আমি স্যালুট দিই। কিন্তু আওয়ামী লীগের যারা সুবিধা নিয়েছে, এই ওবায়দুল কাদেররা, তারা কোথায়? তাদের কি ভূমিকা? আজকে একজন কর্মী যে ভূমিকা নিচ্ছে, একজন কর্মী যেভাবে ত্যাগ করছে, জেলে যাচ্ছে, হাসতে হাসতে স্লোগান দিতে দিতে প্রাণ দিচ্ছে, জয় বাংলা বলতে বলে, একজন সাধারণ শ্রমিক রিক্সাওয়ালা সারাদিন 400 টাকা পেয়ে সেই টাকা দিয়ে ফুল কিনে 32 নম্বরে যাচ্ছে। আর আওয়ামী লীগের নেতারা আমরা দেখছি ক্রেডিট কার্ড দিয়ে টাকা নিয়ে লন্ডনে বসে করছে। এই আমি কানাডায় ডান পড়তে দেখি, তারা কোটি 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 টাকার আর এখানে খেলা দেখি, এবং তারা যেসব গল্প বলে অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়। শেখ হাসিনার সফরসঙ্গী ছিল, তারা বাংলাদেশের বোথ যেগুলো সেগুলোর দায়িত্ব ছিল, অমুক কন্ট্রাক্টর ছিল, এখানে আসছে, আবার এখন লবিং করে বিএনপির সঙ্গে কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, কিভাবে ফেরত যাবে টাকা পয়সা দিয়ে। তো ফলে
সামাদ সাহেব আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই এমপিরা 50 জন 5 জন যদি রেগুলার একটা প্রোগ্রাম করতো, তারা দেশের বাইরে আছে, কিছুই না, মাস সপ্তাহে একবার এসে এই তথ্যগুলো বলতো। কারণ আমি তো আমার কথার দলের নেতারা শুনবে না, কারণ আমি আওয়ামী লীগ করি না, উনি যে দল করে সে দলের না। কিন্তু যদি একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা যদি বলতো এই কাজটা করো, এই কর্মসূচিটা করো, এই প্রতিবাদ করছি বা একটা তথ্য তালিকা করছি, একটু একটু ধাক্কা না দিলে মজা হবে না। আমি একটু ধাক্কা দিই, ওরা 50 জন আওয়ামী লীগের এমপি প্রতিদিন লাইভ করবে, আওয়ামী লীগের জন্য করবে কেন, দেশবাসীর জন্য করবে, হয়ে যেত। কি বলছি, 17 বছর এখন দেশ চালাইছে। না যদি ওটা করতো তাহলে আর 18 মাস কিন্তু মানে কন্টিনিউ করতো না। প্রতিবাদটা কিন্তু 15 আগস্ট থেকে শুরু হয়েছিল। সেই প্রতিবাদটা কিন্তু আব্দুল হামিদ, যে মফস্বলের একজন সাধারণ উকিল, তাকে মহামান্য বানিয়েছে, তাকে অনেক কিছু দিয়েছে, সে তো কিছুই বলেনি। তার জীবনে এত নিরাপত্তা, এই যে আমার সহযোদ্ধা, হ্যাঁ সামাদ ভাই যে কথাটি বলছে, তো সে সাহসের সঙ্গে সে তো গালিগালাজ পারছে। তার যদি এই কমিটমেন্ট থাকে, সে কি শাহবাজ সাহেব কি আব্দুল হামিদ? শাহবাজ সাহেব উনি ছিল উপদেষ্টা ছিল, শাহবাজ সাহেব কি স্পিকার ছিল? শাহবাজ সাহেব কি সুবিধা খেয়েছে আওয়ামী লীগ থেকে? নুন খেয়েছে, নুন খেয়েছে? সে তো বললো যে মুতিয়া চৌধুরীর সামনে কি বলছেন। কিন্তু সে যদি বলতে পারে আব্দুল হামিদ, আমি কোলন্দা যে তুমি কি করেছো। আরেকজন হচ্ছে চপ্পু, এই চপ্পু ওইদিকে যাইন না একেবারে, মানে এটা খুব অপমানজনক। জি, সে কি করেছে? সে এতদিন হলো কথা বলতে পারে নাই, সে এখন 15 আগস্টে সে আওয়ামী লীগের নিয়ে হয়ে 15 সে 5 আগস্টের সে সই করে, সে এখন কথা বলতে পারে। তো ফলে অনেক না, তখন কথা বললে আরো বেফাঁস কথা বলতো। প্রেসিডেন্ট যদি তখন কথা বলতে দিত, ইউনুসরে গলার ফুলের মালায় দিয়ে গড়াগড়ি কইরা আরো ক্ষমতা আরো দীর্ঘায়িত হতো। বলছি যে আওয়ামী লীগের অনেক সুযোগ ছিল, একজন কর্মী, একজন রিক্সাওয়ালা, একজন ছাত্র, তারা যেভাবে জীবন দিয়েছে, জেলে গেছে, হ্যাঁ, তাদের যে বাড়ি পুড়িয়ে দিয়েছে, ঘরে ফিরে কিছু পায়নি, খেতে পারে না। এখনো 71-এর মুক্তিযোদ্ধারা যেভাবে না খেয়েছিল, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছিল, আমরা কেউ কাউকে কিছু সামান্য হেল্প করি, তারা বলে ঈদের খাবার নাই, পালিয়ে আছে, আরেকজনের বাসায় থাকার জায়গা নাই, বন্ধুর বাসা থেকে বিদায় হচ্ছে, মানে একটা মাসের পর মাস তো কেউ রাখতে পারে না, 1-2 দিন রাখতে পারে। এই অবস্থা মতো অবস্থা। কিন্তু আওয়ামী লীগের নেতারা কি কোনো টাকা পাঠাইছে? আওয়ামী লীগের নেতারা কোনো খোঁজ খবর নিচ্ছে? আওয়ামী লীগের নেতা তারা এলাকার কাজ করছে? তারা গাপটি মেরে বসে আছে, তাদের সন্তান আমরা দেখি নাই। তবে হ্যাঁ, দুলাল ভাই আপনাকে আচ্ছা, দুলাল ভাইয়ের কথা ধরে আমি যেটা বলতে চাই, দুলাল ভাই আপনি লিভ হয়ে গেছেন, রিমুভ হয়ে গেছেন। আচ্ছা, যেটা বলতে চাই, হ্যাঁ, 50 জন নেতা যদি 50 জন 20 জন 30 জন নেতা নেত্রী যদি অনলাইনে কথা বলতো, অনেক কিছু হয়ে যেতে পারতো। আচ্ছা সামাদ ভাই, আপনার কাছে এখন আপনার সময় কিন্তু 15 মিনিট, এখন 15 মিনিট দিলাম। আপনি একচেটিয়া যতটুকু বলতে পারেন এখন বলবেন। দুলাল ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। জি, আপনি যে বিষয়ের উপর এখন আপনার যেটা আপনি নোট করে রেখেছেন সেই বিষয়ের উপর আপনি এক্সপ্লেইন করবেন। জি, 15 মিনিট। কি নোট করলাম, এই যে এখন ওহো, আরেকটা গোপন কথা। না ঠিক আছে, বলেন আমার হাত। আপনি দুলাল ভাই আপনি বলেন। জি, দুলাল ভাই বলবো না, আমি শেষ করি, আমি একটু সময় নিই, 30 সেকেন্ড ভুলে যাবো। আমি শুনেন, কমরেড সামাদ ডকুমেন্টস ছাড়া কথা বলে না। শেখ হাসিনা 21 সালে, সেখানে তো এগুলো জানে না, আমাকে গ্রেফতার করার পরে কেরানীগঞ্জ থেকে চোদর বদল করে দেখে আমার পাঠাইলো চাঁদপুর, ওখানে মামলা আছে, যে দেখে আমার ভাইরা গেছে, ওই পোনা ইলিশ ধরছে আব্দুল সামাদ, আর ভাবও যায় না, হেও যায় না, ওখানে কয় না ইনি এই না, টান্ডা বেরি লাগে নিয়ে গেছে আমাদের ওখানে। এনায়তুল্লাহ আব্বাসের 3টে মামলা আছে। আওয়ামী লীগ কোনো মানুষের জাত নিয়ে না, এনায়তুল্লাহ আব্বাসের মামলা আমরা টান্ডা বেরি লাগিয়েছে, যার কাছে 2-1 কাছে যাওয়ার পরে লজ্জায় যায়। কথা কই কিন্তু আমাদের পক্ষে, ধর্মান্তরে আমাদের বন্ধু হইতে পারে না। এখন বুঝবো, অন্তত আমাকে একটু সিকিউরিটিও দেয়নি। ওই গোপন কথা শুনেন, আমার ও এক ভাতিজি মেঘনা আলম, আমার বন্ধু, এই যে 520 কমরেড বদরুল, ও কমিউনিস্ট পার্টি করে। তার মেয়ে যখন বাংলাদেশে মিস বাংলাদেশ নির্বাচিত হলো, ট্যালেন্ট মেয়ে,
এই ঢাকা হাটে যে এমপি ইলেকশন করলো না ট্রাক মার্কা নিয়ে, আমাকে ভাত যে আমরা মানুষ করলাম বললেন কি যাবে। তখন ডক্টর ইউনূস যেই দিনই আমার মেয়েটা ইস্ট বাংলাদেশ হইল, বললাম আমার তো মেয়েতে একটা আছে, নাই তুমি আমার ধর্ম মেয়ে, তুমি মেয়ে, দিনই চলে গেল বিদেশে, দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছে, যাক ঠিক আছে, বাপ আর মেয়ে দেখেন। এবার কারণ ইংলিশ আমলে ওই ঈশা ওই সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত করলো কি যে আমার ব্ল্যাকমেলিং করছে, 5 মিলিয়ন চাইতেছে, এটি কমপ্লেন করলো সরকারের কাছে, মেয়েটাকে রিমান্ড খাটাইয়ে জেলে দিন আর ছাড়িয়ে। বদরুল ভাই কান্দাকাটি করে দোস্ত, আমি যে কোনো মাধ্যমে বললাম যে আপনার জীবনের একটা অধ্যায় জেলে আছে, যে মেঘনা আলম আমার কাছে আছে, 72 ঘন্টা সময় দিলেন। ইউনুসের সামনে না, ইউনুসের লোক, আমি আর ওই যে বদরুল ভাই আর আমরা গেছিলাম, বললাম সবিক কেন বললাম, নাজমিন সবিককে 72 ঘন্টার মধ্যে ছাড়তে হবে। কিভাবে ছাড়বেন জানি না, কন্ট্রাক্টর গুলি করলে ভয় পাই না। ওনার জীবনের একটা অধ্যায় কিন্তু আমার কাছে দিব বলে চলে এসি, এমনি তো ডকুমেন্ট ছাড়াতার কথা বলি না আমরা। পরে 72 ঘন্টা লাগে নাই, 24 ঘন্টার মধ্যে জামিন দিয়ে দিছে। ওনার মেয়েটা, ওনার এক জীবনের সব আছে আমার কাছে। আমি আপনাদের আমরা পরিবর্তন বিপ্লব করলে পরে সমস্ত গ্রামীণ ব্যাংক দখল করে গরিবের মাঝে বিদায় দেবো, এটা প্রতিজ্ঞা, আমার প্রতিজ্ঞা। আর এখন যে কথাটা আমি বলতে চাই আপনাকে, আওয়ামী লীগ, একটা কথা মনে রাখবেন, মুসলিম লীগ এখন নাই, আরো অনেক দল ছিল, নাই। আওয়ামী লীগও থাকবে না, কিভাবে থাকবে না বলি, বিএনপিও থাকবে না একদিন, সময় সাপেক্ষে। এবার আবার আওয়ামী লীগ আসবে কি না, এনসিপি আবার, এনসিপি নামই তো যাই না, এনসিপি বাদ দেন আপনি, কিন্তু যেটা আমি বলছি কথাটা মনে করে শোনেন, একদিন আওয়ামী লীগ থাকবে না, একদিন বিএনপি থাকবে না। আচ্ছা কেন থাকবে না শোনান, এই যে এখনকার ঘটনাগুলো দেখেন। আমির হামজা বলতেছে টুকু হইল নাস্তিক মন্ত্রী, তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস, কথা বলছেন। মির্জা আব্বাস তো সিঙ্গাপুর আর বাঁচবে না, এখন এখানে ওই নাসিরি এমপি, আইন বলতেছে এগুলো। আচ্ছা আর কি বলতেছে, কোন নাস্তিক এদেশে থাকতে পারবে না, ধর্মবিরোধী থাকতে পারবে না, আর কুষ্টিয়ায় আমার উপরে কেউ নেই, আমি কথা বলতে পারবে না কেউ। কিন্তু সে তো একলা না, এখন বাংলাদেশে সংসদে যা করতেছে তারা দেখতেছেন ভাই, কি সুন্দর কারবার করতেছে ওরা, রাস্তাঘাটে কি করতেছে তারা, তারা যাকে খুশি তাকে নাস্তিক উপাধি দিতেছে, ভয়ে ঘর থেকে বাড়াইতে পারতেছে না বামপন্থীরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, তারপরে ওই যে মাজারপন্থীরা, বাউলপন্থীরা। কথা হলো কি, আমি নেতৃত্ব না দিলে আমি থাকবো না, কিন্তু তারেক জিয়া যদি আর 6টা মাস এরকম থাকে ভাই, খোদার কসম দেশে একটা বিপ্লব হবে। এই জামাত, শিবির, এনসিপি তখন আমি পেমেন্ট করি, ওই আমেরিকার সব যোগ দেবো আমার সাথে, এদের সাথে, তার সাথে যোগ দেবো। আমি বলে দিই আপনাকে, 3টে বাচ্চা নিয়ে একটা মেয়ে ফুল দিতে গেছে, অমানবিক রাষ্ট্র তাকে রিমান্ডে নিল, উচিত ছিল না। পৃথিবীর যে কোনো রাষ্ট্র হলে তার কাছে একটা আইন ব্রেক করলে মুছিলকা নিতে হতো, 3টা মাসুম বাচ্চা, রাষ্ট্র তো অমানবিক। তাহলে কেন বিপ্লবটা হবে, তারেক জিয়ারে গালি দিক 1, 2, 3, 4 ভালো কথা, মির্জা আব্বাসের মারি ফেলার ভালো কথা, ওরা এখন আমি বুঝতেছি ভাই যে ওদের মধ্যে লিয়াজ আছে, ভাই ব্রাদার, ঠিক আছে। কিন্তু এই যে আওয়ামী লীগের একসাথে এই যে জঙ্গি বিরোধী যারা, আমরা যান বাঁচানো বিশাল একটা গোষ্ঠী, যে তারেক রহমানকে ভোট দিলাম, আমাদের সুরক্ষা দিবে না। ও এখন ওনাদের গালি দেয়, দিতেছে হিন্দুদের নির্যাতন হইতেছে, মাজারপন্থীদের উপর নির্বাচন হইতেছে, কোন কথাই তো বলতে পারতেছি না। এই যে শুনেন, ওই কমিউনিস্ট পার্টি কি করছে জানেন, শেখ হাসিনার একটা ব্যঙ্গাত্মক ছবি নিয়ে তারপর প্রকাশ করছে, বলছে যে শেখ হাসিনা পেশেন্ট। এটা কেন করছে, এর আগে ভাইঙ্গে চুইলে ফেলাইছে সব, আমি জিনিসই তো ভাই চুপ থাকে। শেখ হাসিনা ফাঁসি বইলা তৈরি জনতার সাথে কম্প্রোমাইজ করে একটা প্রোগ্রাম করছে, এটা শর্ত দিয়ে দিচ্ছে তাদেরকে। এই যে বিশাল গোষ্ঠীটা, আচ্ছা কথা বুঝিয়ে, আমার বাড়ি দারোয়ান রাখবো আমি, যদি ধর্ম ব্যবসা না থাকতো আমি হামজারে রাখবো ভাই। তাহলে এই শ্রেণীর মানুষ সব যদি এখন আমাদেরকে ধর্ম ব্যবসায়ীরা
আমাদেরকে তটস্থ রাখে, হিন্দুদের মারে, মাজারপন্থীদের মারে, বামপন্থীদের মারে, কমিউনিস্টদের মারে, পাহাড়িদের মারে, নিরহ আওয়ামী লীগের মারে। কত বড় গোষ্ঠী আমরা, দেখছেন? ওনারা শহীদ হইতে জানে, আর আমরা কি শহীদ হইতে জানি না? ওই মেয়েটার দিকে চেয়ে দেখেন, 3টা মাসুম বাচ্চা নিয়ে ভয় পাইতেছে, জেলে নিবি না? আমরা কিন্তু এই দেশের মানুষ চরম ভাবে অপমানিত হইতেছি। বলাৎকারী, ধর্ষক, মূর্খ, এই সমস্ত লোকের নেতৃত্ব হুকুমদারি এই দেশের মানুষ মাইনে নিয়ে মনে করতেছে অসম্ভব। এটা মেনে না যায় না। শহীদ হওয়া পরেই খালি যাবে না। 30 লক্ষ মানুষ শহীদ হলো কেমনে? ওনারা শহীদ হইতে জানেন? এই পৃথিবীতে যত বড় ধরনের কাপুরুষ আছে এরা হলো জামাত। 71 রাজাকার হয়েছিল কেন? রাজাকার হয়েছিল যে সরকারের সাথে থাকবো, নিরাপদ, লুটপাট করবো, সরকারের বন্ধুগুলোর বিরুদ্ধে যাবো। 48ও যায় নাই, এই 2024ও ওরা যায় নাই, গুপ্ত ছিল। 90ও যায় নাই। ওনারা আওয়ামী লীগের আমলে পুরা গুপ্ত হয়েছিল। ওরা কাপুরুষের বাচ্চারা এখন ওরা আমাদের উপর ঠিকানো নিয়ে আমাদের সাথে তো সব দেখতেছি। আর যা খুশি তাই বলতেছে, হুকুম জারি করতেছে। এই যে মেনন ভাইয়ের অফিসটা 3 বার করে আমারটা কষ্টে ঠেক দিয়ে রাখছি ভাই, কোনোভাবে মেনন ভাইয়ের অফিসটা 3 বার ভেঙে এখন দখল করে রাখছে, পুরা নিয়ে নিয়েছে। তারা আমাদের গতি নির্ধারণ করে দিতেছে। এই গোষ্ঠীটা দেখেন, বামপন্থী, কমিউনিস্ট, নাস্তিক, হিন্দু, পাহাড়ি, খ্রিস্টান, আর বিশাল আওয়ামী লীগের একেবারে হতদরিদ্র তৃণমূল কর্মীরা, তারা তো আশ্রয় খুঁজতেছে। তারা গিয়ে বলছি আমাদের নেতৃত্ব দেন, আপনারা মারেন আমাদেরকে, জুতা দিয়ে পিটান, কারণ আপনার বাপ প্রেসিডেন্ট ছিল ভাই, এটা সহ্য করতে পারবো। আপনার মা প্রেসিডেন্ট ছিল, মারেন। আপনার বিএনপি মুক্তিযোদ্ধারা মারো। তাদের পশু যারা, যে বলতে পারে যে মির্জা আব্বাস তো মরে গেছে, এখন কমিয়ে নাসির একটা মৃত্যু পথযাত্রীর মানুষকে প্রকাশ্য মাইকে ঘোষণা দিতেছে, এই বলাৎকারী, ধর্ষক, মূর্খ, গন্ডমূর্খ যারা পাকিস্তান, আফগানিস্তান পন্থী অমানুষ, অন্ধকার যুগের যাত্রী, তাদেরকে মারেন না ভাই, তাইলে তার গিয়ারও মানবে না। ওই মেয়েটার দিকে চেয়ে দেখেন, এরকম কোটি কোটি মেয়ে, কিন্তু এই জন্য আমি জেদ করে বললাম যে শেখ হাসিনা 1,17 বছর দেশটা চালাইছে, এটা সত্য কথা। 50 জন আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রতিদিন লাইভ করতে ইসমাইল ভাই যতটুকু জনমত সৃষ্টি করছে বাংলাদেশে, আপনি চিন্তা করতে পারবেন। তাই হয়তো কি জানেন, 50 জন এমপি অনলাইনে থাকলে পারে প্রতিদিন অসংখ্য নেতা কর্মী ওখানে যোগ দিত এবং তাদের সুখ দুঃখের কথা বলতে পারতো। তারা আমাদেরকে টাকা দিতে হয়, বলবো না যে অনলাইনে আমাদের কাছে এখন তারা এসে কান্দা কি করবে, কাম করতে দেখবেন কতজন আছে এখানে কমরেড, এটা আমার কমরেড না। যাই হোক, এই যে ব্যাপারগুলো বললাম যে বিপ্লব খালি ওই যে ওরা কথাই কথাই বলতেছে না, তোরা বউ নিছিস, টাকা নিছিস, বাড়ি নিছিস, গাড়ি নিছিস, বউরে আর টাকা দুজনে গাইড করে দিছিস, দিয়ে এখন আমার সামনে প্রতিদিন বলছিস বিপ্লব করবো। আরে বিপ্লব চিনিস তোরা? সাউয়ার বেটার, সাউয়া ছিঁড়ে হলে তোর নাম বিপ্লবে দেখিয়ে বেটার। মনে রাখবি, আমাদের দেশের অসহায় নারী কইটার নাম তবু সবিকটা বাড়ি বাড়ি থাকবে না, তবু জঙ্গি ওরা বুঝে না, ওরা বুঝে না রে ভাই, অবুঝ, তার একদিনে বুঝতে হবে না। ওই যে বলছি না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, এই বিপ্লবটার নেতৃত্ব কিন্তু বিপ্লবটা হবে কিন্তু এর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তার বিরুদ্ধে, কারণ সে খালি হাসতেছে। মির্জা আব্বাস মরে যায়, মরা মানুষকে নিয়ে টিটকারি করতেছে, আমার মনে হয় একটা গুলি করে দিয়েছে কুষ্টিয়া। জি সামাদ ভাই, আমি বলি এই বিপ্লব 6 মাস ধরে গিয়ে মুখ বন্ধ থাক, এনসিপি, জামাত, মামা, জঙ্গি মঙ্গি যা আছে সাউ মামা যদি বাংলার মানুষ, কিন্তু বিপ্লবটা হবে তার গিয়ে বিরুদ্ধে। এখন কিন্তু আমাদের নিরাপত্তার দায়িত্ব। ধন্যবাদ। জি
জি সনদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। দুলাল ভাই, আপনার সময় 4 মিনিট। আমাকে অনেকে অনেক কিছু বলছেন যে দুলাল ভাইকে একটু সময় দেন। সামাদ ভাই না, যুক্তিসঙ্গত কথা, একটু উত্তপ্ত ভাবে বলেছেন, উত্তেজিত ভাবে বলেছেন। আসলে এই বিষয়ে Yes. কথা বলে নিজেকে নিয়ন্ত্রণ করা একটা ঘটনা ঘটছে, আমার অফিস দখল করতে আইছিল ভাই, যে আমি মাথা ঠিক নেই, যে আমি নিজে আসছি, যে দেখি কি আয় দেখি। তো মানে কইতেছে যে আওয়ামী লীগের লোকজন আসছে কেন, কমরেড কাগজপত্র দেন, কিসের আওয়ামী লীগের লোক, এই যে কত ছেলে পেলে আমি ওনার কথাগুলো যুক্তি আছে, রাগ হওয়ার, উত্তেজনা আমি হওয়ার। এখানে আসছি, আমি উত্তেজিত আছি কেন, এই কারণে। কারণ এইসব বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি, আপনার কর্মীদের জন্য দেখাইতে চান, একটা দেখিয়ে দেন। আমার এখানে 6 তলার উপরে তাদের কাছে খবর আছে, আরে সারা বেটা লেখা চড়াই আওয়ামী লীগ, ভাই, আমি সামনে দাঁড়ায় রয়েছি, আয়। আপনার কর্মীদেরকে আপনি যদি দেখাতে চান দেখান, দুলাল ভাই বলতে থাকুন। জি জি। আমি যে কথাটি বলছি যে হ্যাঁ, উনি যেভাবে উত্তপ্ত, উত্তেজিত এবং দুঃখ বেদনার সঙ্গে কথা বলেন, এটি প্রতিটি, তার মধ্যে আমি মনে করি প্রতিটি বাঙালির যারা মুক্তিযুদ্ধে লালন করেন তাদের প্রত্যেকের ভিতরে এই ক্ষোভ, এই রাগ, এই জেদ, এই বিষয়গুলো আছে। এবং উনি এই রাগের মধ্যে কিন্তু অনেক চমৎকার